আজকে মহাখালীতে একজন বৃদ্ধ নারীকে হেনস্থা করা হয়েছে। তাকে রীতিমতো মব সন্ত্রাসীরা একজন ব্যক্তি মব করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বিষয়টা নিয়ে সব থেকে বেশি সরব হওয়ার কথা ছিল বাংলাদেশের মিডিয়াগুলো, কারণ নারী হেনস্থা বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। কিছুদিন আগেও আমরা দেখেছি পুরো বাংলাদেশ ধর্ষণ নিয়ে ব্যাপক সোচ্চার ছিল। নারী হেনস্থার ক্ষেত্রে এখন সেই বাংলাদেশ কেন চুপ? আমরা এই বিষয়টা নিয়ে আজকে খোলামেলা আলোচনা করব। রাশেদ হায়দার ভাই রয়েছেন আমাদের সাথে। ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে। রাশেদ ভাই, কি মনে হয় কিছুদিন আগেও যেখানে সাধারণ মানুষ ধর্ষণের বিচার চেয়ে রাজপথ দখল করলো, মিরপুর উত্তাল করলো, সেখানে ঢাকার মহাখালীতে আজকে একজন বৃদ্ধ নারী হেনস্থার শিকার হল। বিষয়টা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ সাব্বির তোমাকে। আমি এই বিষয়টাতে কিভাবে দেখি এটা এক লাইনেই তোমারে বলে দিই, জাস্ট একটা লাইন। সেটা হচ্ছে যে এখনকার যারা এগুলো করতেছে তাদের কাছে কোনো মহিলা যদি আওয়ামী লীগ করে তাহলে সে আসলে তাদের চোখে মহিলা না, বা নারী না, মা না, বোন না, তাদের কাছে কিছুই না। তাদের কাছে ওরে আওয়ামী লীগই মনে হয়। আর সবচেয়ে দুঃখের কথা যেটা, সেটা হচ্ছে যে কতজনে মিলে মিছিল করছে জানি না, তবে আমি মিছিলের যে অংশটাকে দেখলাম সেটা মনে হয় 50-60 জনের উপরে হবে মিছিলটা। আর একটা ছেলে সে যায় মহিলার কলার চাইপা ধরলো আর আপনার 50-60 জন পালাইয়া গেলেন, তা তো হয় না। আপনার মনে হয় 2জন ভাই ধরা খাইতেন, কিন্তু মহিলাকে সেভ করে নিতে পারতেন, এটা পারা যাইতো। তার আগে কিছু পটকা মটকা ফুটলো, পটকা মটকা বা যাই বলো, এটা তো হচ্ছে যে বিপদের সময় ফুটানো হয়, এটা তো আগে না। কারণ আগে ফুটাইলে তো আপনি আরো খবর দিয়ে দিলেন যে আমরা ফুটাফুটি করতেছি, আপনারা আসেন। এটা তো আমরা একসময় যখন মিছিল মিটিং হতো তখন এটা আমরা রাখতাম, মানে কোনো আক্রমণ হলে তখন আমরা প্রতি আক্রমণ করে যাতে পালাইয়া যেতে পারি। সিস্টেমটা ওইটা না। এখন এক্সাম্পল যদি একদম ইজিলি একটা এক্সাম্পল দেখাই তাইলে আরো ভালো করে বুঝবা। হামাস ইসরায়েলে আক্রমণ করছিল আজ থেকে 2 বছর আগে, মনে আছে নিশ্চয়ই? মনে আছে। বিশাল ব্যক্তিতে আক্রমণ করছে, আক্রমণ করে ওখান থেকে 200 কতজন তুলে নিয়ে আসছিল। ওরা কি ইয়ে থেকে হামাস কি ফুটাইতে ফুটাইতে ঢুকছিল ভিতরে? না, হামাস প্রথমে আকামটা কইরা ফেলাইছে, ভিতরে ঢুকে গেছে, ওখানে যাইয়া লোকজন নিয়ে আসার পথে যায় ইনাভারেজ বাইরা বাইরেছে, একটা বেশ ফুটাইছে আর একটা বেশ নিয়ে বেরিয়েছে নিরাপদে। এইটা না করে দেখলাম ইয়ে শুরু হওয়ার আগে ঠাস ঠুস কয়টা ফুটাইলে তো ওইখানে ভিতর দুর্বল চিত্র যেগুলো সেগুলো কয় যে বাবা মারামারি হয়ে ভাগ্যা যায়। সুতরাং এখন দেখা যাচ্ছে যে অনেকে বলতেছে ভাই আমাদের দোষ দিচ্ছেন, আমরা তো সাহস করে বেরোচ্ছি। ভাই আপনাদের সাহস নিয়ে বেরোচ্ছেন, এটা আমার কোনো অবজেকশন নেই। আপনারা সাহস নিয়ে বেরোচ্ছেন, আপনারা দলকে চাঙ্গা রাখছেন, সব আমি মানি। কিন্তু ঘটনা হচ্ছে যখন আপনাদের সাথে একজন মহিলা, 2জন মহিলা বা 5জন মহিলা যাবে, আপনাদের এইটা চিন্তা করতে হবে যে যা হবে হবে। মিছিল করতে নামছেন তো ভাই, অ্যারেস্ট তো হইতে পারেন। আপনি মিছিল থেকে হন আর ঘর থেকে হন, অ্যারেস্ট হবেন। একজন 2জন যখন জোয়ানা দিচ্ছে, মেয়েদের বলবেন যে তোমরা এবার সেফ হও, আমরা ততক্ষণ ফাইটিংটা দিই। আরে 5,000 লোকের সামনে 5 জন দাঁড়াইলেও কিন্তু ভয় পায় লাঠি ছোটা নিয়ে। কারণ ওরা 5,000 লোক যদি আমাদের 2জনের মারে, আমরা কি একজন মারতে পারবো না? পারুম তো। যদি এই সৎসাহস না থাকে, এই ক্যাপাসিটি না থাকে, তাহলে নামাই উচিত না। আর ওই যে বললাম যে এই জঙ্গি গোষ্ঠীর কাছে মহিলারা তো হচ্ছে যে গনিমতের মাল। ওই যে যুদ্ধ করে লুট করে মানুষের বউ বাচ্চা লইয়া যাইতো আকাম করার জন্য, এদের কাছে ওইটাই মনে হয়। তো এই জঙ্গি গোষ্ঠীর কাছে তোমায় কোথায় মহিলা আর কোথায় কি এগুলা আশা করাই ভুল। কারণ এর আগে এই যে তোমার জুলাই আগস্টে যেসব মেয়েরা নামছিল, কয়টা মেয়েরে এইভাবে করছো বলো, দেখাও। আর জুলাই আগস্ট পরে কতজন মহিলাকে রাস্তাঘাটে ধরে পিটা হয়েছে, তখন হেলমেট পরে জামাইত তারা পিটছে।
জামাতের যেই ছেলে, বিএনপির যেই ছেলে, ওই মেয়েগুলারে মারছিল ঢাকা ইউনিভার্সিটির, যেটা নিয়ে খুব গন্ডগোল হয়েছিল, সেটা তো পরে এখন তো প্রমাণ হয়েছে যে কে মারছে, তারে কি করছে। এটা এনসিপির এক নেত্রী বলছে যে আমারে মারা, যে মহিলা মার খেয়েছে মেয়ে, সেই বলছে আমারে যে মারছে তারে ছাত্র দলের কি জানি বানাইছে। অর্থাৎ যে নারী মায়ের খাইলো সে নিজেই বলে দিল যে আমাকে যে মহিলা মেরেছে সে এখন ছাত্র দলের পদধারী, হ্যাঁ, যে পুরুষ, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ মারলো মারছে, কেমন? হ্যাঁ, এবং জামাত না, এগুলা এগুলা প্রচার করার মতন ক্যাপাসিটি আবার আমাদের ছাত্রলীগের নেই। ওরা এই কাহিনীগুলোকে প্রচার করতে পারে না। ওরা প্রচার করে কি, ওরা প্রচার করবে যে ওই গোলাম মোল্লা রনি কালকে আওয়ামী লীগকে ভালো বলছে, এটা প্রচার করবে। ওই পিনাকি বলছে যে আগেই ভালো ছিলাম, এটা কিন্তু যেগুলা কামের ওগুলা প্রচার করবে না। যেমন ওই যে একদম যেমন আওয়ামী লীগ আমলে এত কিছু হয়েছে, এত উন্নয়ন হয়েছে, ওগুলা প্রচার করার তালে হেরা ছিল না। ওরা প্রচার করতে আসছে সত্যিই ছিল। এখন, এখন টুকটাক প্রচার করে। এখন দেখবা যে কিছু কিছু মেয়ে, ওরে বাপ কি বিপ্লবী ছিল, এখন ওরা টিকটক বানায়। আচ্ছা, ওরা ওই সময় বিপ্লবী, ওই যে 5ই আগস্ট পর কিছু বিপ্লবী ছিল, তার কারণ কি, যে ওই যে তাদের ফেসবুকে ইয়ে করার জন্য, মানুষ টানার জন্য, ইউটিউবে মানুষ টানার জন্য, টিকটকে মানুষ টান, এখন যারা সব টিকটক করে পয়সা কামানো। পয়সা কামায়। মানে যেমন কিছু কিছু তো আছে যে কারার হই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট, এই গানটা আছে না, ওই দিন দেখতেছি একজনে মানে তোমার ওই যে কি বলে জিন্স প্যান্ট জামা টামা পইরা, মানে এমন লিপস্টিক মিপস্টিক চোখ মুখ লাল করে এমন ভাবে এটা করতেছে, মনে হয় যেন হে এই গানের একদম মা বোন ডট ডট করে ফেলাইছে, তাহলে চিন্তা করা যায় মিলিয়ন এই সব ছাগল দিয়ে। দিয়া, এই ছাগল দিয়া বাংলাদেশ পুনরুদ্ধার হবে? হ্যাঁ, ছাগল দিয়ে হাল চাষের ব্যবস্থা আর কি। এখন এখন এগুলা বললে, আমরা, এখন এগুলা বললে কিন্তু আমার আবার গাইল দিবে, কত বোধ তা বড় তো বুদ্ধিজীবী, দিবেই, তুমি বেশি বুঝো কিনা। তা তো দিবেই, এরা কিন্তু এটাই বুঝে না এই যে কাহিনী। গালিটা, কিন্তু এই গালিটা এই যে মহাখালীতে যে টোকাইটা মব করলো আজকে, এই মবের এই লোকের যায় দেওয়ার সাহস এদের নাই। না না না, দিছে দিছে আবার ওই যে ইয়ে কি বলে এটারে, এই একজনে হোয়াটসঅ্যাপে ফোন একটা কল দিয়ে ওইটা করছে। রেকর্ডিং করতে, ওইটা ছড়াইতেছে। কি রে ভাই, ওটা হোয়াটসঅ্যাপে দিয়া তুই এটা ছড়াসকে, ছড়াইয়া কি উদ্ধার করস? ওই ছড়াইয়া তো লাভ নাই। তোর দরকার হয়েছে যে ওর পিছনে 2-3 জন লাগে ওর পাশার মধ্যে একটা অ্যান্টিকেটার মাইরা দেওয়া, সেটা না করে ওই যে হোয়াটসঅ্যাপে কি গাইল দিয়েছ, তো হোয়াটসঅ্যাপে তো আমি ডোনাল্ড ট্রাম্পের গাইল দিতে পারি, সমস্যা আছে? কাটা কম্পাস মারা দিলেই তো হয়, কাটা কম্পাস মারলেই তো হয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো আমি ও ডোনাল্ড ট্রাম্পের যতদিন গাইল দিতে পারি। হাঁটতে যাবে ততদিন মনে করবে যে না, হ্যাঁ মব করতে হ্যাঁ, গেছিলাম। এইটা পারে না, খালি দেখে নিব, ওই শুনে নিব, এগুলা প্রচার। আর কত হচ্ছে যে এরা এমন একটা অবস্থা সৃষ্টি করছে, অমুকের হুমকি তমুকের হুমকি, এগুলো আবার ফেসবুকে ছাইরা সারা দেশে ওরা এমন অবস্থা তৈরি করছে, মনে হয় যেন আওয়ামী লীগের একটা সন্ত্রাসী দল। হ্যাঁ, ওরা এটারই তো পরিচয় দিচ্ছে। অথচ হ্যাঁ, এই 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 শুকরের ছানারাই আবার মুক্তিযোদ্ধা পরিবারের দিকে আঙ্গুল তোলে। গত পরশুদিন রাব্বানিতে স্ট্যাটাসটা দেখলেন না? আপনারা জুলাই আন্দোলনে মুক্তিযোদ্ধার সন্তানরা কোথায় ছিলেন? আপনারা কেন জুলাই আন্দোলন ঠেকাইতে পারলেন না? পাটার গাভী তোরা ঠেকাবো আমরা। আমরা তো নাম ছিলাম, সংখ্যায় কম ছিলাম, মুক্তিযোদ্ধা তোরা না না সমর্থন না, নেই কেন? আমার কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা দেশ তৈরি করে দিয়ে গেছে, স্বাধীন দেশের পতাকা পাইলেন, স্বাধীন পাসপোর্ট পাইলেন, ভাষা পাইলেন, সব পাইলেন। এখন আবার আপনারা আকাম করবেন, সেইখানে আপনারা দোলাই খাবেন আর দোষ হয়ে যাবে। এবার আইসা মুক্তিযোদ্ধার পোলারা কেন করে না, মুক্তিযোদ্ধার পোলারা কেন করতো? ক্রিম বাটার তো সব তোরাই খেয়েছিস, তাই তো। তুই কইছিলি তোর আমলে কেমনে শিবির ঢুকলো, তোদের সিন্ডিকেটার আমলে কেমনে শিবির ঢুকলো, এগুলা কইব না। ও ভাই, এখন বললে বলা লাগে, এই শুয়োরের ছানাদের কারণেই তো এই যে কোটা আন্দোলনের সৃষ্টি হয়েছে। ওরা ওদের সম্মেলনের ডেট পিছানোর জন্য ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইছে, এবং সেই ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য এই নুরু তারপর রাশেদ এদেরকে বসতে দিছে রাজু ভাস্কর্যে। নাহলে কোটা আন্দোলনের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে। আপনার মনে হয় যেখানে একটা হলের সাধারণ নেতা কর্মীরা ছাত্রলীগের অর্ডার ছাড়া প্রস্তাব করতে যায় না, সেখানে এত বড় আন্দোলন ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড হস্তক্ষেপ ছাড়া এমনি হয়ে গেছে। সেইটাই আর কি, এগুলো আর কি বলবো। আমি স্ট্যাটাসটা একটু পড়ে শোনাতে চাই। ওটা দেখি গতকাল এই শুকরের ছানা আবার একটা পিন কমেন্ট করছে।
পিন কমেন্ট করে রাখছে, মানে এটা দিয়ে বুঝাচ্ছে সে অনেক বড় হেডা ফেলাই দিছে। জুলাই আন্দোলনে কোটা বিরোধী অবস্থানে থেকে সে মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্য মনে হয় নেত্রী তারা পারমিশন দিছে, ব্যাপারটা এরকম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লিখছে কি দেখেন, জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনে কোটার পক্ষে মুক্তিযোদ্ধাগণ তাদের সন্তান নাতি নাতনিরা সবাই কেন মাঠে নামে নাই, কেন এই কোটার যথার্থতা বোঝাতে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তোলে নাই। কিন্তু আমরা সবাই দেখছি কি, মুক্তিযোদ্ধার সন্তানরা 13ই জুলাই শাহবাগে অবস্থান নিয়েছিল এবং ওই দিন রাতে বিচারপতি মানিক এই কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে, এটা যে জামাত শিবিরের অযৌক্তিক আন্দোলন, এটা বুঝাইতে যায় দীপ্তি চৌধুরী নামে একটা উপস্থাপিকা মহিলার সাথে ঝগড়া পর্যন্ত হয়েছে না। সে যে বললো আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, পরে খোঁজ নিয়ে জানা গেল যে ওর বংশের ভিতরে মুক্তিযোদ্ধা নাই, কেউ আছে দুঃসম্পর্কে। কিন্তু এই সমস্ত ভুয়া ভুয়া ন্যারেটিভ দাঁড় করায়া ওই সময় মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বিতর্কিত করা আমার কথা হচ্ছে যে রাব্বানির পরিবারে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, সেটাতে আসছি। আমার কথা হচ্ছে তুমি মুক্তিযোদ্ধার দিকে আঙুল তুলবা, তোলার আগে তুমি নিজের দিকে তাকাবা না? 13ই জুলাই আমরা লোক পাই না আন্দোলন করার জন্য। এই শাহবাগের এই পাশে হচ্ছে মানে কোটা বিরোধীরা দাঁড়াই গেছে, এই পাশে আমরা গুটি কয়েক 10-15 জন দাঁড়াইছি, বিচারপতি মানিক সহ। হ্যাঁ, তুমি রাব্বানি ওই দিন কইছিলা লুঙ্গি তুলে ভাগছিলা, তুমি লুঙ্গি তুলে ভাগছিলা, তুমি ওই দিন কইছিলা। তুমি রাব্বানি ওই দিন যদি আমাদেরকে সমর্থন দিতা, সাপোর্ট দিতা, কিছুটা হলেও যদি পোলাপাইন পাঠাইতা, তাও তো বুঝতাম যে না, তখন ন্যারেটিভটা এটা দাঁড়াতো যে মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা দল দাঁড়ায় গেছে, মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল দাঁড়ায় গেছে। তখন কিন্তু ছাত্রলীগের ঘাড়ে কিন্তু দোষটা আসে না, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ারও প্রেক্ষাপট তৈরি হয় না, খেয়াল করে দেখেন। কিন্তু সেখানে তুমি ওই সময় কোঅপারেট না করে তলে তলে জামাত এবং ওই যে লাল বদরদের সাথে আতাত করে ইন্ডিয়া যাওয়ার ফয়সালা করে ফেললা। আর আমাদেরকে এখন এসে এতদিন পর এসে তুমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দোষ দাও যে মুক্তিযোদ্ধার সন্তানরা কেন মাঠে নামলো না। সে গোলাম রাব্বানি তার পরিবারে কয়জন মুক্তিযোদ্ধা আছে? ওর বাপ তো জামাতের রোকন, গোলাম রাব্বানির বাপ তো জামাতের রোকন, ওই জন্য জামাতের বিরুদ্ধে কথা বললে ওর পাছায় লাগে। ও মুক্তিযুদ্ধের পক্ষে আসবে কেন? ওর পরিবারে কয়টা মুক্তিযোদ্ধা আছে ওর নানা মুক্তিযোদ্ধা, এবং নানা মুক্তিযোদ্ধা এইটার সাফাই গায়া বা এইটার সার্টিফিকেট দিয়া ও আইন বিভাগে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবার ওর বাবা চাকরি পাইছে। ওর বাবা যে রোকন, এইটা আবার এখন তুমি ইয়ে করতে পারো যে মানে সে হয়তো বলবে যে ভাই আমার বাবা রোকন, এই জন্য আমার সম্পর্ক নাই আমার বাপের লোক, খালি বাপ মারা গেলে বাপের সম্পত্তি খাবো, ব্যবসা বাণিজ্য সব চলবে, আমার বাপ পেশার সম্পর্ক নাই, এটাকে বলবে। এটা আওয়ামী লীগের মধ্যে অনেকেই আছে, এখন আওয়ামী লীগ যুবলীগে বহুজন আছে। এই যে আজকে নারীটা যে হেনস্থা হলো, এই সমস্ত নারীর রাজপথে যে হেনস্থা হয়, আমাদের মতো সাধারণ পরিবারের সন্তানেরা জেল খাটে, জুলুম খাটে, সহ্য করে নানা অন্যায়, অপদস্থের যাতাকল, নির্যাতন, এগুলো সহ্য করে মাঠে টিকে থাকে। আর ওই শুকুরের ছানারা আইসে সরাসরি আবার আঙ্গুল তোলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের। এখন গোলাম রাব্বানি ইন্ডিয়াতে থাকে, উনি যে বাসা ভাড়া নিছে, সে বাসার ভাড়া মাসিক বাসা ভাড়াই হচ্ছে 65,000 রুপি। স্ত্রী 65,000 রুপি প্রায় বাংলাদেশের 1 লাখ টাকার সমপরিমাণ টাকা। স্ত্রী নিয়ে থাকে, উনি ঘর থেকে বের হইতে কালো গ্লাসের গাড়ি ছাড়া ওনার স্ত্রী পুত্র কেউ বের হন না, সবাই কুত্তা বলে। আবার উনি এত পয়সা পাই কই? টাকা আসে কোত্থেকে? টাকা আইছে কই থেকে? কি এমন ব্যবসা করে ফেলাইছিল উনি? এদিকে আমাদের তৃণমূলের নেতা কর্মী না খেয়ে থাকে, ওই গোলাম রাব্বানির ডাইরেক্ট কর্মী, সেটা হচ্ছে নাসরুল্লাহ, হাসান নাসরুল্লাহ, ওরে জামিন করাইছে আমার মামা, অথচ কর্মী গোলাম রাব্বানির। আমি গোলাম রাব্বানির ফোন নাম্বার পর্যন্ত ইনবক্সে দিছি যে ওর বাপের সাথে অ্যাটলিস্ট কথা বলে খোঁজ খবরটা নেন। আজ পর্যন্ত সে ফোন দেয় নাই, সে কর্মী বান্ধবগিরি দেখায়। তা এই সমস্ত নেতাকর্মীরা, এই যে যারা আজকে হেনস্থার শিকার হচ্ছে, সাধারণ নারী কর্মীরা হেনস্থার শিকার হচ্ছে, এরা কিন্তু ভবিষ্যতে মূল্যায়ন পাবে না। কিন্তু এই সমস্ত নেতারা কি করবে জানেন? এদেরকে ব্যবহার করে যে একটা ঝটিকা মিছিল করে দেখাও, একটা ফুটেজ পাঠাও, ওই ফুটেজ নেত্রীর কাছে পাঠাই, বলে আপা আমি করাইছি, এই যে দেখেন, এই যে দেখেন ক্রেডিট নিতে যায় সাধারণ কর্মীদেরকে যে বিপদে ফেলানো।
তোমরা নেতারা উপরে বসে বাটার খাবা, আবার এইদিকে কর্মীদের বলে দিবা। বাট এতই যদি রাজনীতি করার শখ, জানা মাঠে যা, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাবে, তোদেরকে উৎসাহ দিবে, এতে কোনো কৃপণতা থাকবে না। কিন্তু তোরা তো মাঠে যাবি, তোরা মাঠে যাস না কেন? তোরা তো রাজপথে যাবি, তোরা রাজপথে যাস না কেন? এক শেখ হাসিনা না হয় সমস্যা, ঠিক আছে ফাইন, তোদের তো তলে তলে বাপ জামাত, শ্বশুর বিএনপি, তোরা যা মাঠে যা কাজ কর। না, সেটা করবে না, কেউই তৃণমূলের পাশে নাই। রাশেদ ভাই, এটা সত্য কথা। আর এত কথা আমি কেন বলছি, এই যে আজকে যে নারীটা অন্যায়ের শিকার হলো, হেনস্থার শিকার হলো, এর বাবা অসুস্থ, এখন সে হাজতখানায়, কালকে হয়তোবা কোর্টে তুলবে, পরশুদিন কারাগারে পাঠাবে। এই যে একটা ফ্যামিলি হ্যারাসমেন্টের শিকার হয় বা হ্যারাসমেন্টের শিকার হলো, এই মহিলাটাকে যে আপনি নিয়ে গেছেন ঝটিকা মিছিলে, কোনো এক নেতার কথার কারণে এই ঝটিকা মিছিল আয়োজন করা হয়েছে, যেই নেতা আবার এইখানে এসে মদের বারে দেয়, এই যে ফুটেজ দেখায়, বলবে যে দেখেন নেতা আমি ইয়ে করাইছি, এটার কি বলে, আমি মিছিল করাইছি। ঠিক আছে, ওই নেতা কি এখন এই নারীর দায়িত্ব নিবে? নেবে না তো। এই যে মামলা, এই মামলাটা ওই পরিবারেরই সামলাইতে হবে। হয়তোবা এরা কি দিবে, 5,000 10,000 টাকা দিবে, একদিন দুদিন খোঁজ নিবে, ইস্যু শেষ, কেচ্চা খতম। এখন মিষ্টি সুভাষের কথা কেউ বলে? খেয়াল করে দেখেন তো, বলে না। মেয়েটা কি করে নাই? এখন ওর ক্ষেত্রে অনেক কথা আসতে পারে, ও ডিজিএফআই এর লোক, এই সেই অনেক কথা থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে, সেটাতে পরে যাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে, ও কিছু হলেও করছে তো। অ্যাটলিস্ট ওরে বের করে ওয়ার্নিং দিয়ে দেন যে তুমি আর কিছু করো না, তুমি ঘরে বসে থাকো, শেষ। যদি একান্তই মনে হয় যে না, ওকে দিয়ে কোনো কাজ করাবেন না আপনারা, কিন্তু সেগুলো না করে কি করতেছেন? প্রকৃতপক্ষে একটা একটা করে কর্মীদেরকে বলে দিচ্ছেন, একটা একটা কর্মীদেরকে ঝটিকা মিছিলে পাঠাচ্ছেন, যেটা কোনো চূড়ান্ত কোনো দিক নির্দেশনা নেই। এই ঝটিকা মিছিল করে হয়তোবা জানান দেওয়া হচ্ছে যে আমরা আওয়ামী লীগের দেশে আছি, কিন্তু প্রকৃতপক্ষে কোন রাজনৈতিক স্বার্থ হাসিল হচ্ছে কি? একমাত্র নিজেদের উপর মহলের ওই তেলবাজি বাদ দিয়া, যে এই যে আপা আমি এই যে মিছিলটা করাইছি, এই যে ঝটিকা মিছিল করছে আপা, এটা দিয়ে কি দলের কোনো উপকার হবে? ঝটিকা মিছিলের কোনো উপকার হবে? হবে না। যেটা করতে হবে সেটা হলো সাংগঠনিক ভাবে সবাই প্ল্যান করে, পরিকল্পনা করে, আগে নিজেরা নিজেরা পুন্দাপুন্দি বাদ দিয়া, একেবারে এই ভাষায় বললাম, নিজেরা নিজেরা পুন্দাপুন্দি বাদ দিয়ে আগে নিজেরা নিজেরা ইউনাইটেড হতে হবে। তারপর পরিকল্পনা করে কিভাবে ঢাকায় গণজোয়ার সৃষ্টি করা যায় সেইভাবে কাজ করতে হবে। যেমন সেটা তোমার না করে, এই যে হ্যাঁ প্লিজ, কমেন্টসে নিচ থেকে 6 নাম্বার কমেন্টস @নজরুল ইসলাম 366, আচ্ছা কমেন্টসটা একটু তুলতে পারবা? না, জি, এটা না, এরও ঠিক আরো একটার উপরে। প্রয়োজনে একটা ডাক, এটার আগেরটা। এইটার আগেরটা। হুম, ও হ্যাঁ, এই ধরনের কমেন্ট সব সময় পায়, হাজার হাজার। প্রয়োজনে একটা ডাক, নামো সবাই রাজপথে, বাংলাদেশ বাঁচাইতে হবে। তো এদের এটা শুই না আমি কখনো কিছু বলতাম, কিন্তু আজকে এই মুহূর্তে আমার একটা কথা, গল্প মনে পড়ছে। এক বাসায় এক মহিলা কাজ করে, তো মহিলা ঘর মুছতে গেছে, তো সাহেব তো সোফার উপর বসে পেপার পড়তেছে। তো সাহেবরে বললো যে, কারণ ওই মহিলার চাকরিটা হচ্ছে যে 3 বেলা খাওয়াবে সাহেব, কাপড় চোপড় কিনে দিবে, তেল সাবান দিবে, কারণ মহিলা ওই বাসায় থাকে। তো বললো, সাহেব আমার একটা শাড়ি কিনে দেন, শাড়িটা ছিঁড়া গেছে। সাহেব কইতেছে ঠিক আছে, দেখছি। তো এইভাবে মানে 3 মাস 4 মাস ধরে বলতেছে, বারবার সাহেব কাজে দেখছি দেখছি। লাস্টে একদিন মহিলা রাগে কয়, সাহেব আমার শাড়িটা একটা কিনা দিবেন? কয় যে দেখছি তো। বলছে, আরে সাহেব আর কি দেখবেন, দেখতে দেখতে তো আমার আগা গোড়া তলা সবই দেখে লাইলেন অলরেডি। এই শাড়ির তো আর কিছু নাই, সবই ফুটা, সবই দেখা যায়, আপনার কি দেখবেন? তো এদের হচ্ছে যে এত হাজার বার নেত্রী কইছে নামো 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 নামো, তোমরা এখনো নামতেই পারো না। কিন্তু খালি আপনি অর্ডার দেন, আমরা আরে অর্ডার কি আর তো করে ঘরে আইসা লাউড স্পিকার দিয়ে কয়ে যাবো জনে জনে যে নাম 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 নাম। এখনো যেসব নেতাগুলো আছে এরা এখনো গ্রুপিং নিয়ে ব্যস্ত, কে কোন ইয়ে করবে সেটাতে ব্যস্ত। তার হেডাম সব থেকে মজার,
সমন্বয় নাই তাদের মধ্যে এখনো। কইলে যে ভাই নেতাদের আপনি তো ঐক্যের বিপক্ষে কথা কইছেন না ভাই, ঐক্যের কথা বলতে বলতে আমি ওই যে দেখার অবস্থা হয়ে গেছে, কিন্তু এদের মধ্যে তো ঐক্য নাই, এদের মধ্যে ঐক্য ঐক্য নাই। আছে। ঐক্য মানে হচ্ছে তলে তলে লাল বদরদের সাথে আঘাত করা। হ্যাঁ, লাল তলে তলে বদরদের লাল সাথে বদরদের হ্যাঁ সাথে আঘাত করা, ওটাই ওদের কাছে ঐক্য। নিজ দলের ঘর না গুছায়া, সংগঠনকে সুসংগঠিত না করে এরা ফিরবে। আমি তো বুঝতেছি যে যে এখন নেত্রীকে যে ফেরানোর ডাক দিচ্ছে না, এটা সম্পূর্ণ নেত্রীকে ওই যে আরেকটা বেনজির ভুট্টোর মতো পাকিস্তানে যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশের সেম ঘটনা ঘটানোর একটা চক্রান্ত। আপনার দল সুশৃঙ্খল নাই, আপনার প্রোটোকল দিবে কিনা? হ্যাঁ সেটাই। একজন আরেকজনের ধাক্কায়, একজন আরেকজনের মানে না। আপনি বলতে এখন বলতে গেলে বলা লাগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছে, আজ পর্যন্ত তার চেহারা কি দেখছেন মিডিয়াতে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত? একবার যে দেখা কয়টা গেছে। সাংগঠনিক সম্পাদক আছে, একজন দুইজনকে আপনি নিয়ে আসছেন লাইভে, তাদের কাছে চূড়ান্ত কোন দিক নির্দেশনা আছে, কোন প্ল্যান আছে? এই চলছে, চলবে, চলবে না, এই অবস্থা, তাই না? এটাই তো। আচ্ছা, এবার আসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আছে, একেবারে ওয়ার্ড পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত। এখন তো এই মুহূর্তে তাদের কি কাজ নাই যে এই মুহূর্তে এই যে আপনি আমি যে টকশোর কাজগুলা করি, এই কাজগুলো কাদের দায়িত্ব? তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকদের দায়িত্ব, ওদের দায়িত্ব, তাই না? কেন এদেরকে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত এদেরকে আইডেন্টিফাই করে, কারণ দলের কাছে তো ইয়ে আছে, এটার কি বলে, কাগজ আছে, কাকে কোন দায়িত্ব দিচ্ছে, আছে না? ফোন নাম্বারও আছে, আছে তো? কেন এদেরকে এক এক করে এক ছাতার নিচে নিয়ে এসে গবেষণা কার্যক্রমটা চালু করছে না? করবে না। ওই এক সিআরআই আছে, ওর ঘাড়ের উপর দিয়ে চালাবে। বেচারারা একা আর কত কাজ করবে? যা সামর্থ্য অনুযায়ী করছে তো। আর টুকিটাকি আমাদের মতো ফ্রিল্যান্সার যারা আছে তারা তো করছে, কিন্তু তথ্য গবেষণার কাজটা এই মুহূর্তে সব থেকে বেশি দরকার ব্যাপক আকারে, সেটা তো করছে না। এবার আসেন লাইব্রেরি বা পাঠাগার বিষয়ক সম্পাদক আছে। সবসময় যে শুধু আন্দোলন করলেই রাজপথ দখল হবে তা কিন্তু না, আগে মাইন্ডসেট তৈরি করতে হবে, তাই তো? পাঠাগার বিষয়ক সম্পাদক এখনো পর্যন্ত কোন পাঠচক্রের ইয়া পাঠাইছে? এখন কার্যক্রম নিষিদ্ধ, ঠিক আছে, তোমরা মিছিল করো না, মিছিল না করলেও তোমরা যদি পাঠচক্র করো কিংবা কোনো লাইব্রেরিতে যায় তোমরা যদি পাঠচক্রের নাম করেও একটা মিটিং করো, কেউ মানা করবে? বই পড়তে কেউ বাধা দিবে বাংলাদেশে? ওইভাবেও একটা মিটিং হয়ে যায়, কিন্তু প্ল্যান করতে হবে, প্ল্যান করে কিন্তু ইয়ে করতে হবে, করে কেউ? মানে মিটিং করে করতে প্রচুর মিটিং, সারা রাত ভরে টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলে সারা দিন মদতির মতো ঘুমায়। হ্যাঁ, মদতিরা ঘুমাবে, যেমন রাত বেলা মদ খায়, দিন বেলা ঘুমায়, এদের অবস্থা ওই রকম। সেটাই তো দেখতেছি। আমার আচ্ছা, এখানে আপনি একটা জিনিস আমার বলেন তো। এলাকায় একজন লোক ছিল, ডাক্তার শামসুজ্জামান নাম, মারা গেছেন। হুম। উনি একসময় জাতীয় পার্টি করত। আচ্ছা। বিশাল মিটিং এর এক পর্যায়ে উনি মিটিং এর মধ্যে বক্তৃতা দিতে উনি বলতেছে যে তোমরা ওই সিপাহীকে বলবা স্যার, রাজশাহী অঞ্চলের উনি, হুম। সিপাহীকে বলবা স্যার, আবার তোমরা নাকি নেতা হবে। তোমরা যারা পুলিশের সিপাহীরা স্যার ডাকতে ডাকতে তোমাদের প্যান্ট ভিজা যায়, তোমরা আবার নেতাগিরি পন্থায় যাচ্ছ। কথাটা এরকম ছিল। হুম। একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। আওয়ামী লীগ আগামী 50 বছরেও ক্ষমতায় আসতে পারবে না, আওয়ামী লীগ শেষ। জামাতের দলটির ভিতর গুপ্ত হয়ে এন্ট্রি নিয়ে যেটা করবার সেটা করে দিয়েছে, যেটা লীগের করবার কথা ছিল সেটা জামাত করে দেখিয়ে দিল, লজ্জা হওয়া উচিত। সত্যিই তাই। জামাতের অনেক স্পাই এজেন্ট আওয়ামী লীগে ভাইটাল পদ দখল করে আছে। ওর পদের থেকে কিন্তু 2টা পয়সা ইনকাম হয় না, কিন্তু ওই পদটাকে পুঁজি করে ও জামাতের কাছ থেকে যে মাসোয়ারাটা খায়, এটা ভাই মোটা অঙ্কের টাকা। জামাতের জামাতের লোকজন তারা অন্তত তাদের ছেলে মেয়ে একটা রইলো আওয়ামী লীগে এমন জায়গায় তুলে দিছে যে ওইখানে থাইকা তারা সমস্ত আকাম কুকাম করে পয়সা খাইছে। পয়সা হ্যাঁ, খাইয়া ওই তথ্য দিবে। পয়সার সিংহবাগি যাচ্ছে জামাতে। হ্যাঁ, এবং এখনো তথ্যও আছে। দিচ্ছে। হ্যাঁ এখনো আছে। তথ্যও দিচ্ছে। হ্যাঁ, এবং ওরা ভাইটাল পদে বৈশা রইছে। দেখবা যে কোনো এমন এমন লোক আছে যাদের বাপ দাদা নানা শ্বশুর 14 গোষ্ঠী জামাত বিএনপি, ও বৈশা আছে ভাইটাল পদে। তাহলে হেরে দিয়া তুমি ইয়ে কি আনবা?
হেরে দিয়া তুমি কি শাহবাগের দল কথা জিতাইবা? বলি, শাহবাগে এমন একটা পরিবারের খোঁজ পেলাম, বাপে করে বিএনপি, পোলাই করতো ছাত্রলীগ। সে এখন বাইচা 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 আম করে ছাত্রলীগের পোলাপান গুলারে আইডেন্টিফাই করে ধরায় দেয়। চিন্তা করেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিছে এবং ওই ছাত্রলীগের পোলাপান গুলারে মাদক ব্যবসায় জড়াইতে পারে নাই বইলা পরিকল্পিতভাবে টার্গেট করে করে ধরায় দেয়। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের মনে থাকার কথা, 7ই মার্চের ভাষণ বাজাইছিল চানখারপুলে, মনে আছে? ওদেরকে যে ধরায় দিল, হ্যাঁ, যে বিএনপি ছাত্র দলের সহসভাপতি পাপ্পু, এই পাপ্পুকে, এই পাপ্পু হলো এই 20 নং ওয়ার্ড ছাত্রলীগের এই যে যে ইয়ে আছে, নাইম না ইমন কি জানি একটা নাম, ছাত্রলীগের ছেলে, ওর ফুফাতো ভাই, সরি, হ্যাঁ ফুফাতো ভাই, এরা মামাতো ফুফাতো ভাই বোনের, এরা মামাতো ফুফাতো ভাই। এখন এই ব্যক্তিরা পারিবারিক ভাবে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, কেন এগুলা দেখভাল করার দায়িত্ব কাদের? অবশ্যই দলের। দল সেটা দেখছে না কেন? আমি এটা আপনাকে আরো ক্লিয়ার করে বলতে পারবো কিছুক্ষণ পর, আমার কাছে আছে এগুলো এভিডেন্স, আমি দেখাবো। কারণ আপনি আপনার জায়গা থেকে বলেন তো, এইভাবে কি সাংগঠনিক শৃঙ্খলা ফিরবে? সমন্বয় না করতে পারলে, যদি সঠিকভাবে সমন্বয় না করতে পারে, তাহলে কোনো কিছুই সম্ভব না। আর এখনো যেটা ওই যে জুজুর ভয় যেটা দেখায় যে অমুক নেতা সরাই দিলে বা তমুক নেতা সরাই দিলে চাঙ্গা করা যাবে না, সেটাও ভুল। কারণ আওয়ামী লীগ বিএনপি এমন এক জাতীয় দল যে এখানে নেতারে যদি একবার যদি ছুঁড়া ফেলাই দেয় না, সেই নেতার পিছনে আর কোনো কুত্তাও থাকে না। এই যে একটু কারেকশন নিয়েই বলি, ওর নাম হচ্ছে ইমন না, ওর নাম হচ্ছে নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহবাগ থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ। বাপে হলো বিএনপি নেতা, চিন্তা করেন। আর এরই মামাতো ভাই আবার হচ্ছে ওই যে 7ই মার্চের ভাষণ বাজাইছিল চানখারপুলে, নাম পাপ্পু, ওই পোলারে গ্রেপ্তার করাই দিল। কি বুঝবেন? কি বুঝলেন? এটাই এইভাবে এটা চলতেছে। এরা পথ পায় কিভাবে? সজল কুন্ডুর মতো লোক তো এখন মহানগর দক্ষিণ চালাচ্ছে, তাই না? আঙ্গুল তুলে কথা বলতে পারবে ওদের বিরুদ্ধে? না, ওদেরকে সাথে নিয়েই চলতে হবে, সেটাই চলতেছে। যখন ক্ষমতায় ছিল তখন তো এদেরকে লালন পালন করছে কি? এই গোলাম রাব্বানিরাই, এই সাদ্দামেরাই। বাপে বিএনপি, পোলায় ছাত্রলীগ, পোলায় ছাত্রলীগের প্রোগ্রাম শেষ করে যায় বাপের রিপোর্ট করবে, বাপে কি করবে ওই অনুযায়ী বিএনপিতে যায়, ওই অনুযায়ী ষড়যন্ত্র করে কিভাবে আওয়ামী লীগ ফালানো যায় না সেই না, প্যাটার্ন ওদের অনুযায়ী কাজ করবে। ওদের এখন জিজ্ঞাসা করে, ওরা বলে যে ভাই আমি তো আমার বাপের সাথে সম্পর্ক নেই, হম। আমি তো আমার বাপের বাপের সাথে সাথে সম্পর্ক সম্পর্ক। নাই, বাপের সাথে রেগুলার যোগাযোগ। বলবে মুখে মুখে যে সম্পর্ক নাই, কিন্তু বাস্তবে রেগুলার যোগাযোগ হচ্ছে। ঘরে ঘরে জারজ, ঘরে ঘরে মির্জাফর। কি বলবেন এদের? আজকে বড় বড় কথা বলে ছাত্রলীগের গোলাম রাব্বানি, এগুলো তো ওদেরই সৃষ্টি। কালা পাঠা, সার্জিস, কাদের সৃষ্টি? এখন কেউ কেউ বলে ভাই এখন এগুলো বলার সময় নাই, এখন ঐক্যের সময়। তাহলে পঞ্জিকা থেকে ডেট ঠিক করে দে, ওই দিন বলি। মানে ঐক্যটা করবো কাদের সাথে? গাদ্দারের সাথে। আমি ঐক্য করে একটা প্রোগ্রাম দিলাম, কথার কথা, ওই প্রোগ্রামের তথ্য তো প্রোগ্রাম হওয়ার আগেই লিক হয়ে যাবে প্রশাসনের কাছে। কারণ ওটা যখন জামাতের কাছে যাবে, জামাত যখন এটা শুনবে, জামাত কি বসে থাকবে? তাহলে কার সাথে ঐক্য করবে? আগে নিজের ঘর পরিষ্কার করা উচিত না রাশেদ ভাই? অবশ্যই। সময় আপনি সবাই নিচ্ছেন, ভালো পাচ্ছেন, সমস্যা নাই। এখন দুঃসময় তো, এখন আপনার হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আপনাকে পুঁজি করে, আপনার তথ্যগুলারে পুঁজি করে বিরোধী দলের কাছ থেকে পয়সা খাবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভিতর জামাত ইনভেস্ট সবচেয়ে করতেছে না বড় তথ্য কথা কি নেওয়ার জানো, জন্য? আমি তোমার শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি সব। মানে এটা ঘটনা হচ্ছে যে ওই যে যুদ্ধের লাইনে কখনো মির্জাফর বেইমান রাইখা যুদ্ধে জিতা যায় না। যুদ্ধ রাইট। শুরু হলে তখন ফ্রন্ট লাইনে মির্জাফর বেইমান রাইখা যুদ্ধে জিতা যায় না, ওখানে হার্ডকোর দেশপ্রেমিক লাগে। সুতরাং আওয়ামী লীগও চিন্তা করতে হবে যে ওরা হার্ডকোর আওয়ামী প্রেমী লোকের দরকার, নাকি যার নানায় রাজাকার, দাদায় রাজাকার, বাপ বিএমপি, শ্বশুর বিএমপি, ওই রকম লোকগুলোর দরকার। এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে। ঠিক। এটা হচ্ছে শেষ কথা। যুদ্ধে জিততে হইলে হার্ডকোর, এটা দেখো যে
এক্সাম্পল তুমি সব ভুলে যাও, ভারত বা বাংলাদেশ, কালকে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলো, ভারত কি তাদের ফ্রন্ট লাইনে কোনো মুসলমান সেনা প্রধান দিব? না বা বাংলাদেশ কি কোনো হিন্দু সেনা প্রধান দিব? না না, কারণ যার যার দেশের জন্য তার তার দেশের লোকই দিতে হইব। এইটা যেদিন আওয়ামী লীগ বুঝবো, সেদিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর মতন আবার প্র্যাকটিস করতে পারবো। আর এখনো যদি আওয়ামী লীগ মনে করে যে না, এই যে রাজাকার মাজাকারের ছেলে পেলে তারা তো আমরা আগে পয়সা তুলে দিছি, এরা আমাদের আন্দোলন সঙ্গে পয়সা দিবে, জি না, ওই যে খোঁজা দুধে বাচ্চা বাঁচে না, বাচ্চা খোঁজা দুধ দিয়া বাঁচে না। Right. দল বাঁচাইতে হলে, দেশ বাঁচাইতে হলে হাট করার লোক লাগবে। ওই বেইমান যারা এতদিন আপনাদের মাথায় লবণ রেখা ভরে গেছে, ওরা বেমানি করে অলরেডি পগার পার। ওরা এখনো পর্যন্ত ভেতরে তথ্য লিক করার বিনিময়ে ওরা কোটি কোটি টাকার ব্যবসা এবং করতেছে। এগুলাকে আপনি এগুলাকে বুঝেন, কলকাতায় এগুলাকে এখনই ঘ্যাচাং ঘ্যাচাং বাইর করেন, এগুলারে এখনই ঘ্যাচাং কলকাতায় ঘ্যাচাং মারেন। কলকাতায় এক একটা নেতার বিলাসিতা দেখলে আপনি কি বলবেন, হাই হুলার বিলাসিতা। 1 লাখ টাকার নিচে বাসা ভাড়া নাই, কালো গ্লাসের গাড়ি, গোষ্ঠী শুদ্ধ আইসে মানে চলাচল করে, অথচ এদের আয়ের উৎসটা কি? টাকা আসে কোত্থেকে? কারা দেয় টাকা? আর এরা গেছে, নিজেরা তো গেছে গেছে, লগে আবার কাজের বুয়াও নিয়ে গেছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, আপনি ওই যে সাদ্দামের কথা বলেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম, ও এত টাকা বিনিয়োগ করেছে কলকাতায়, শুনলাম কোন জায়গায় জানি মোটা অঙ্কের একটা টাকা বিনিয়োগ করেছে। টাকা আসে কোত্থেকে? ও প্রায় কয়েক কোটি টাকার মালিক, ওর আয় ব্যয়ের হিসাব নেন, পাওয়া যাবে। টাকা এগুলো তো সব জনগণের টাকা, পাবলিকের টাকা, তাই না? ধন্যবাদ রাশেদ ভাই। আজকে এই কথাগুলো আসলে উঠতো না। আমি মহাখালীতে এই বৃদ্ধ নারীর এই হেনস্থার যে ছবিটা যেটা দেখলাম, এটা দেখার পর আসলে আমার কষ্ট হয়েছে যে আসলে কাদের জন্য এই নারীরা এই যে হেনস্থার শিকার হয়, কাদের জন্য এই যে রাস্তাঘাটে হেনস্থা কাদের জন্য করে? যে কুকুরের ছানাদের জন্য করে, যে শুয়োরের ছানাদের জন্য করে, সেই শুয়োরের ছানারা তো দিন শেষে এই যে বিএনপির সাথে আতাত করে, জামাতের সাথে আতাত করে। এই যে মহিলাটা দেখেন, মায়ের বয়সী মহিলা, আজকে হেনস্থার শিকার হয়েছে। 2 দিন পরে এটা ভুলে যাবে, কিন্তু গারদে তো কষ্ট করবে এই নারীটা।